আশা করি ভালো আছেন। আমার প্রাণঢালা শুভেচ্ছা সবার জন্য। আজকে আমার প্রসঙ্গ ঈমান আমান বা নীতি নৈতিকতার অভাবের নেপথ্যে কারণ, তারই ধারাবাহিক আজকে আমি দ্বিতীয় পর্ব শুরু করছি। তো থ্যাংক ইউ। দ্বিতীয় পর্বে যে আমার প্রধান বিষয় থাকবে বাস্তবমুখী কথাবার্তা, যেমন উৎপাদক শ্রেণী উৎপাদন করে, কৃষক শ্রেণীর উৎপাদিত ফসল আমরা দেখতে পাই, শ্রমিক, কৃষক বা বিভিন্ন প্রকারের কর্মের যে সৃষ্টি, যে উৎপাদনটা আমরা দেখতে পাই। আর কতগুলা সৃষ্টি আছে, উৎপাদন আছে, শিল্পী, গায়ক, সাধক, কবি, সাহিত্যিকদের যে উৎপাদন, গায়কের উৎপাদন গান, কবির উৎপাদন কবিতা। এভাবে যারা তাদের জ্ঞান প্রক্রিয়ায় সৃষ্টি করে, উৎপাদন করে, এটা আমরা দেখতে পাই না, বুঝতে পারি, অনুভব করি। কিন্তু গায়ক, শিল্পী, দার্শনিক, লেখক, ঐতিহাসিক যেগুলো সৃষ্টি করে, সে সৃষ্টি করে দৃশ্যমান জগতের দৃশ্যমান বস্তু দেখে সে সৃষ্টি করে। সেও আবার চক্ষু বুঝে আন্দাজ করে ভবের সাগরে পার রয়ে এসে সৃষ্টি করে না। তারও সব কিছু দেখা, পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক ইত্যাদি অনুভব করে দার্শনিকরা, ফিলোসফাররা, কবিরা, সাহিত্যিকরা, শ্রমিক, কৃষক সহ বিভিন্ন প্রকার মেহনতি মানুষরা যেগুলো সৃষ্টি করে, আমরা ওগুলোই পরোক্ষ করতে পারি বা সরাসরি দেখি। কাজেই এখান থেকে আমাদের সমস্ত জ্ঞান, মানে জীবনের যাহা কিছু আমরা ভাবি বা করি, সবই এখান থেকে জ্ঞানটা আসে। এই জ্ঞান থেকেই আমরা দেখতে পারি। জ্ঞান অর্জনের আর কোনো ওয়ে নাই। আমার চতুর্পাশে আমি যতদূর দেখতে পারি, ততদূর আমি বুঝতে পারি, ততদূর আমার জ্ঞানও ওখানে সীমিত। এখন যদি কেউ সাগরের পাড়ে দাঁড়িয়ে তাকায়, সে যতদূর তার দৃষ্টি যাবে কিছু দেখবে না। তবে যতদূর যাবে তারপরে সে ভাবে, এরপরে দেশ আছে, স্থল আছে, কিরা আছে, কিন্তু সে দেখে না। তবে সে অনুভব করতে পারে, সে ভাবে। আরেক ধরনের লোক আছে, আমরা ভূপৃষ্ঠে দাঁড়িয়ে, মাটির উপর দাঁড়িয়ে যখন আমরা আকাশের দিকে তাকাই, তখন আমরা আকাশের একটা সীমা দেখি, আসমান। রাত্রে হলে তারা দেখি, দিনের সূর্য দেখি, চন্দ্র দেখি, এইসব দেখি। এসব দেখার পরেও আমাদের একটা বিশ্বাস হয়, ভাবি যে ওখানে আকাশের তারা আছে, আসমান আছে, কিন্তু আকাশের পরে কিছু আছে, এটা কিন্তু আমরা কেউ ভাবি না, কল্পনা করি না। আসেন, এক ধরনের ধর্মীয় পুরোহিত, ধর্মীয় নেতা বা ধর্ম পরিচালনা করে বা ধর্ম নিয়ে যারা জীবনযাপন করে, ধর্ম যাদের একমাত্র পেশা এবং আয়ের উৎস ধর্ম, তারা যখন বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানে মানুষের মঙ্গলের জন্য নীতি নৈতিকতার উদ্দেশ্যে তারা যখন ওয়াজ মাহফিল করে, কীর্তন করে, গির্জায় প্রার্থনা করে, ওই ইহুদিরা তাদের মসজিদে প্রার্থনা করে, সেখানে পুরোহিত যা বলে, পুরোহিত মাত্র দুটো সাইডে আলাপ করে। ধর্মীয় পুরোহিতরা দৃশ্যমান জগতের উপরে কিছু কথা বলে এবং ভালো হতে বলে, নীতি নৈতিকতার কথা বলে এবং পাপ মুক্ত থাকতে বলে। এই হলো একটা কথা। দ্বিতীয় কথা, তারা বলে আমাদের মরতে হবে, মরার পরে
আমাদের জবাবদিহি করতে হবে, সৃষ্টিকর্তার সামনে যেতে হবে, তখন আমার বিচার হবে। এখানে আমরা যারা এই মাহফিল, কীর্তন, গির্জা, প্রার্থনায় যাই, আমরা নিজেরা যাই, সবাই যাই, আমরা মৌলভী সাহেবদের এই কথাগুলো শুনি, কিন্তু পুরোহিতরা কোথায় পেল? পুরোহিতদের কাছে কোনো মৃত্যু ব্যক্তি এসে কিন্তু বলে নেই যে ওখানে এই হচ্ছে। পুরোহিতরা পেয়েছে কোথায়? কেতাবে, কাগজপত্রে লেখা। এখন প্রশ্ন করতে করতে তো এসে যায়, কেতাবটা কে লিখলো, কেতাবটা কোথার থেকে এলো? তো বিভিন্ন শাস্ত্র মতে শ্রীমদ্ গীতা কৃষ্ণের উপরে এসছে। আমাদের চারটা কেতাব, তৌরাত, জাব্বর, ইঞ্জিল, কোরআন, আমাদের মুসলমানদের চারটা কেতাব এসছে। চারটা কেতাব কে দিল, কে পাইল, কোথায় পাইল? এইগুলোও উত্তর নাই। এগুলোও অবতার, বিভিন্ন সাধনা গুহা পদ্ম থেকে যে এই চার কেতাবের চার মনীষীর উপরে অবতার হয়েছে। যাক, এটা কিন্তু আমার আলাপের প্রসঙ্গের একটু বাইরে যাচ্ছি। আমি আলাপের বাইরে যাওয়াটা ঠিক না, তবে আমি একটা বিষয় বোঝাবার জন্য কিছু কথা আমার উদাহরণ হিসেবে আনতে হচ্ছে। কাজেই আমরা যখন সকল শ্রমিক কৃষকের উৎপাদিত সৃষ্টির পণ্যটা দেখি, কবি সাহিত্যিক ধর্মীয় নেতাদের কাছ থেকে যখন জানি, তখন ওই আসমানে তাকাবার ও পর্যন্ত যতদূর আসমান দেখি, তারপরে আর দেখি না। সাগরে দাঁড়িয়ে যতদূর দেখি, তারপরে দেখি না, কিন্তু ভাবি, বুঝি। কিন্তু যখন কোনো ধর্মীয় নেতার কাছে শুনি যে ওখানে যেয়ে আমাদের বিচার হবে, ও পর্যন্ত আমাদের জ্ঞান যে আমাদের মৃত্যু হয় এবং সেখানে আমাদের হিসাব নিকাশ করতে হবে। তাই আমাদের ইমান, আমান, নীতি, নৈতিকতা আমরা পালন করি বা রক্ষা করতে চেষ্টা করি, কিন্তু কোনো ইমান, আমান, কোনো নীতি নৈতিকতা খোদার কাছে, প্রয়োজনের কাছে আর থাকে না। তখন নীতি নৈতিকতা, ইমান, আমান থাকে না। তখন তাকে নিজের অস্তিত্বের জন্য, নিচের বাঁচার জন্য যাহা করে ওঠেই তার সংবিধান। যাক, এখন যে নীতি নৈতিকতার যে ধারাবাহিক যে দ্বিতীয় পর্বে আমি আলাপ করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি, আমরা শুনে কি বস্তুর উপরে কিছু শুনি আর কিছু দেখি। শোনাটা আধ্যাত্মিক আর দেখাটা বাস্তব। তো দেখাটা বাস্তব হলেও যেহেতু আমাদের মৃত্যু হয়, মৃত্যুর পরে কি হয়, সেজন্য আমরা সবাই সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখি এবং বিভিন্ন প্রকার ধর্মের অনুশীলন করি। কিন্তু এই ধর্মীয় অনুশীলন করে আমাদের একটা আত্মতৃপ্তি হয়, কিন্তু আমার 5টি প্রয়োজন, আমার খাদ্য, আমার বস্ত্র, আমার চিকিৎসা ইত্যাদি কিন্তু মানুষের কর্তৃক সৃষ্টি, উৎপাদন, সেখান থেকে আমাদের পেতে হয়। আমরা যখন হতাশায় পড়ে যাই, যখন অভাবে পড়ে যাই, মারাত্মক অভাবে পড়ে যাই, তখন আমাদের নীতি নৈতিকতা, ইমান, আমান কোথায় যায়? আর থাকে না। কাজেই বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে বুর্জুয়া ব্যবস্থায়ও অনেক কিছু আবিষ্কার হয়েছে। রেডিয়াম, ইলেকট্রনিক, মৌলিক পদার্থের রূপান্তর প্রভৃতি বুর্জুয়া বিজ্ঞানের সময় আবিষ্কার হলেও দার্শনিক কার্ল মার্কসের দান্দিক ঐতিহাসিক বস্তুবাদে এগুলো সমর্থন করেছে। এখন দার্শনিক বস্তুবাদ আর মেটাফিজিক্যাল আইডিয়া, ম্যাটেরিয়ালিজম, অধিবিদ্যক ভাববাদী হেগেল, এটা কার্ল মার্কসের পূর্বের কথা, অনেক পূর্বের কথা।
পৃথিবীর চলে এসেছিল এতকাল হেগেল হেগেল এবং ফয়েরবাখের ভাববাদী দর্শন দিয়ে। কার্ল মার্কস নিজেও সেখানে বহুকাল বিচরণ করেছে, কিন্তু কার্ল মার্কস ওখানে থেমে যান নাই। সে এইটাকে নিয়ে রিসার্চ করেছে, গবেষণা করেছে এবং বস্তুবাদকে বৈজ্ঞানিক ভিত্তিতে দাঁড় করিয়েছে, যা আধুনিককালে ঐতিহাসিক দান্দিক বস্তুবাদ নামে এটা প্রমাণ পেয়েছে। এবং হেগেল এবং ফয়েরবাখের অধিবিদ্যক ভাববাদী দর্শন আর দান্দিক বস্তুবাদী দর্শন সেই 18 শতক থেকে আজও পর্যন্ত এটা মাঠে তীব্র সাংঘর্ষিক পর্যায়ে এগিয়ে যাচ্ছে। বিশ্ব অধিবিদ্যক ভাববাদীদের দ্বারা পরিচিত হচ্ছে। অধিবিদ্যক ভাববাদীদের দর্শন ব্যক্তিগত মালিকানা, ব্যক্তিগত উৎপাদন ব্যবস্থা, ব্যক্তিগত সব কিছু। অধিবিদ্যকদের এই সাম্রাজ্যবাদী ধনতান্ত্রিক পুঁজিবাদী ব্যবস্থাই আজকে পৃথিবীতে শাসন করছে, অতীতেও শাসন করেছে। মাঝখানে অল্প সময়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল সোভিয়েত ইউনিয়নে, চীনে, কম্বোডিয়ায়, উত্তর কোরিয়ায়, বিভিন্ন জায়গায়। হলেও সেখানে এটা টিকে থাকে নাই এবং পরিপূর্ণভাবে বৈজ্ঞানিকভাবে যে সমাজতন্ত্রের যে বিধি নিয়ম, এটা মানুষের অস্পষ্টতা থাকার কারণে এটা বলিণ্ঠিত হয়েছে বা এটা সমাজে থাকে নাই। এটা সমাজের মানুষ বিদ্রোহ করে, বিপ্লব করে কমিউনিস্ট ব্যবস্থাকে পতন ঘটায় নেই। কমিউনিস্ট পার্টির ব্যবস্থা, পার্টির ভিতরে সুবিধাবাদ, সংশোধনবাদ, এই দুইটা ধারা। পার্টির ভিতরে হেগেলীয় ধারা, বস্তুবাদী, ভাববাদী, অধিবিদ্যক ধারণা আর দান্দিক বস্তুবাদী ধারণা, এই দুই ধারাটা যেভাবে পৃথিবীর সমাজেও আসছিল, কমিউনিস্ট পার্টি তো ওভাবে আছে। কাজেই সমাজ বা বৈজ্ঞানিক যে বস্তুবাদের যে ধারণাটা, এটা আমাদের ওই রকম যে সাগরে দাঁড়িয়ে দেখলাম, ওর পরে দেখি না। কিছু আছে, নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলাম ওখানে আসমান শেষ, তবে ভাবে যে আসমানের পরে আর কিছু নাই, এটা ভাবে। সূর্য, তারা, চন্দ্র, এর পরে আর ভাবে না। আর ওই যে ধর্মীয় পণ্ডিতদের দেওয়া যে নীতি কথা, সে বলে আমাদের মৃত্যুর পরে আবার আর এক জায়গায় সৃষ্টিকর্তার কাছে যেতে হবে, সেখানে আমাকে হিসাব নিকাশ দিতে হবে। এখানে একটা বিভ্রান্তি মরে যায়। এবং ধর্মীয় গুরুরা যে সমস্ত কথা বলে, উনি কিন্তু শুনে তাই বলে, উনিও শুনে বলে, ওনার পূর্বপুরুষও শুনে বলছে। কে দেখছে? শ্রীকৃষ্ণের উপরে মহাভারত গীতা অবতার হয়েছে, সেখানে ছিল কে? দেখছে কে? কাজেই বুর্জোয়া ব্যবস্থায় যারা বিভিন্ন সময় বলে ঈশ্বর নেমে এসে আমার উপরে পৃথিবীর ধর্মীয় দায়িত্ব দিয়ে গেছে, এগুলো সব শোনা। কিন্তু যেটা বাস্তবে যেটা আমরা দেখি, ক্ষুধা, দারিদ্র, যে সমস্ত শ্রেণী বিভক্ত হয়ে পড়েছে আজকে যান্ত্রিক ব্যবস্থাও সৃষ্টির এজন্য কিছুটা দায়ী মানে কি? যান্ত্রিক ব্যবস্থা। পূর্বতন কোনো ব্যবস্থা যন্ত্রের ব্যবহার ছিল না, পূর্বে কোনো শ্রেণী ছিল না, শুধু জমিদার শ্রেণী আর কৃষক শ্রেণী, তারও আগে দাস ব্যবস্থা, একজন প্রভু, সব এরকম। আধুনিক কালে জন্ম হয়েছে অনেকগুলো শ্রেণী এবং প্রতিটি শ্রেণীর ভিতরে বিবাদ, যুদ্ধ এবং এই সমস্ত শ্রেণীর সর্বোচ্চ রূপ পার্লামেন্টারি রাজনীতি বা বিভিন্ন দলের ভিতর সর্বোচ্চ যে স্তর, প্ল্যাটফর্ম, সে ধনতান্ত্রিক সাম্রাজ্যবাদী প্ল্যাটফর্ম। সাম্রাজ্যবাদ এখন সম্পদ নিয়ে, পৃথিবী তাদের বাজার নিয়ে মারামারি খুনাখুনি করছে। এই যে বস্তুগত যে দৃশ্যগুলা আমাদের সামনে এসে গেছে, সমাজ ব্যবস্থার ধারাবাহিকভাবে এসে গেছে, এখান থেকে মুক্তি পেতে হবে কিভাবে? আমরা যেরকম ভাবি নেই, আজকের মোবাইল, আজকাল প্রযুক্তি ভাবে নাই
সামন্ত যুগের কোনো মনীষীরা। আজকের ইলেকট্রিক ব্যবস্থা, বৈদ্যুতিক ব্যবস্থা, আপনার প্রযুক্তির যে অসংখ্য ব্যবস্থা, মারণাস্ত্র, এগুলো ভাবে নাই জমিদার যুগে, ভাবে নাই প্রাক পুঁজিবাদে। এখন মোবাইল নিয়ে বাচ্চারা পৃথিবী দেখে, বাচ্চারা মোবাইল নিয়ে খেলা করে। এরপরে বিকাশের এরপরে কি হবে এটাও অনুময়। যেমন আমি আপনি কেউ দেখি নেই কমিউনিজম কবে আসবে বা কমিউনিজম আসবে, দেখি নেই, এটাও অনুময়। আমরা বিগত কোনো ব্যবস্থায় আমরা সুখ পাইনি, শান্তি পাইনি। সব ব্যবস্থায় রক্তপাত, অন্যায়, অত্যাচার সীমাহীন, এবং মানুষের সম্পর্ক মানুষের সম্পর্ক কুকুরের কামড়াকামড়ির মতো। কাজে আগামী দিনে আমরা অনুময় করছি যে কমিউনিজম হবে, এই সকল ব্যবস্থা পরীক্ষিত, এখানে মানুষ সুখ পায় নাই, এটা থাকবে না। আসবে কি কমিউনিজম আসবে। এর যুক্তিরা কোথায় আছে? হ্যাঁ, যুক্তি তো আছে, মানুষের ভিতরে সুর উঠেছে, কেউ খাবে কেউ খাবে না, তা চলবে না। গোটা দুনিয়ার মানুষের ভিতরে চেতনা এসছে সাম্রাজ্যবাদ নিবাদ যাক। গোটা দুনিয়ার মানুষের ভিতরে চেতনা হচ্ছে আমরা আমাদের অধিকার চাই, উৎপাদক শ্রেণী সে তার অধিকার চায়। আর উৎপাদক শ্রেণী বঞ্চিত সকল সময়। একমাত্র চীনের বিপ্লবে মহাসত্যিকের সময় উৎপাদক শ্রেণী, শ্রমিক শ্রেণীর ক্ষমতা এসছে। উত্তর কোরিয়া, রাশিয়া, এখানে শ্রমিক শ্রেণী, মজদুর শ্রেণীর ক্ষমতা এসছে। বাদবাকি দুনিয়ায় সব শোষক শ্রেণীর ক্ষমতায়, এলিট ক্লাস ক্ষমতায়, এবং তারা তাদের প্ল্যাটফর্ম টিকিয়ে রাখার জন্য বিরোধী দলকে হত্যা করছে, দমন করছে। আজকে কেন আমরা এই স্বপ্নটা দেখছি? কমিউনিজম কে দেখাচ্ছে, কে ভাবাচ্ছে, কমিউনিজম ব্যবস্থা কে ভাবাচ্ছে? এটা কেন থেকে ওহি আসে নাই। আমি সাম্য চাই, আমি খেতে চাই, আমি সকল সুবিধা ভোগ করতে চাই, এবং আমাকে দিচ্ছে না কারা? পার্লামেন্টারি নেতারা, দলের লোকেরা। একটা পার্টি ক্ষমতা এসে আমার সব কিছু লুপে খাচ্ছে। আমার সব সৃষ্টি, আমার শ্রমিক শ্রেণীর হাতে দুনিয়ার সৃষ্টি, সভ্যতা, ঘরবাড়ি, অফিস, আদালত, ভার্সিটি, কৃষকের হাতে সমস্ত খাবার সৃষ্টি। কিন্তু সেই শ্রমিক কৃষকের মাতব্বরিটা নাই, কৃষকের সেই মাতব্বরিটাই নাই। উৎপাদক শ্রেণীকে ধনাঢ্যরা, বুর্জুয়ারা জোর করে বেদখল করে আছে। দখল থাকবে কার? মালিক হবে কে? যে উৎপাদন করবে সে মালিক হবে। আমরা যা উৎপাদন হতে দেখি, এই উৎপাদনটা করে কে? মিলিটারি করে, জেনারেল অফিস করে না, কোনো রাষ্ট্রপতি করে না, প্রধানমন্ত্রী করে না। উৎপাদন করে একজন সম্মানিত কৃষক। যে রাস্তাটা বানিয়েছে, যে রাস্তা দিয়ে হাঁটি, যে ওভারব্রিজটা পার হই, এটা সৃষ্টি করছে কে? কোনো মন্ত্রী, কোনো বড় লোকের না, এটা সৃষ্টি করতে শ্রমিক। কাজে আগামী দিনের স্বপ্ন উৎপাদক শ্রেণী, মূল যারা মালিক, সভ্যতা, খাদ্যদ্রব্যের যে সৃষ্টি করে সে মালিক, তার হাতে তার দেশ চাই। পৃথিবী এখন উৎপাদক, সুবিধাবাদী এবং বিভিন্ন ধরনের ভোগকারী, তাদের হাতে পৃথিবী, তাদের হাতে পৃথিবী আসতে হবে মালিকের হাতে। পৃথিবীর মালিক কে? দুনিয়ার মালিক কে? দুনিয়ার সৃষ্টি কে? দুনিয়ার সভ্যতা সৃষ্টি করছে কে? শ্রমিক। দুনিয়ার সকল মানুষের খাবার সৃষ্টি করছে কে? কৃষক। তারা মালিকের হাতে পৃথিবী আসতে হবে। আগামী দিনের কমিউনিজমের ধারণাটা আমি অনুমান করে বলছি। অবশ্য আমার এই অনুমানের পেছনে বস্তুগত সুযোগ আছে, বস্তুগত সত্য আছে আমার এই কথার ভিতরে, যে আগামী দিনের মালিক হবে উৎপাদক শ্রেণী। যে মালিক, তার হাতে পৃথিবী আসবে।
তখন পৃথিবী ভালো চলবে। যেমন যে বাড়িওয়ালার মালিক, যে বাড়ির মালিক, সে সেই বাড়িটাকে যত্ন করে রাখে, সব জায়গায় ঝাড় দেয়, কোথায় কি ক্ষতি হচ্ছে সে এটা লক্ষ্য করে, যেহেতু বাড়িটা সে করেছে। সে মানে কি, শ্রমিক দিয়ে করিয়েছে, তার পুঁজি। শ্রমিক শ্রেণীর হাতে যখন পৃথিবী আসবে, কৃষকের হাতে যখন পৃথিবী আসবে, তখন সে বুঝবে সার, সেচ, ঔষধ এবং কৃষিতে যান্ত্রিক ব্যবস্থা। শ্রমিক ভাববে কলকারখানা, মিল, ইন্ডাস্ট্রি সব তার, এখানে ক্ষতি হতে গেলে তার আগে লাগবে। ও যেহেতু সে মালিক, কিন্তু শ্রমিক কৃষক যেদিন মালিক হবে, তখন আমাদের দৃষ্টিভঙ্গিও চেঞ্জ হয়ে যাবে। বাদবাকি শ্রমিক কৃষক বাদে যত মানুষ, তারা হবে শ্রমিক কৃষকের কর্মচারী বা শ্রমিক শাসিত জনগণ, এবং শ্রেণীহীন দেশ হবে। শ্রমিক শ্রেণীর বৈজ্ঞানিক তত্ত্ব হচ্ছে কি, শ্রেণীহীন সমাজে এতদিনের ধারণা, এত সময় আমার যে সমস্ত কথাবার্তা, এগুলো আর তখন থাকবে না। আমি একটা কথা একটু রিপিট করতে চাই। কথাটা হচ্ছে কি, সাগরের পাড়ে দাঁড়িয়ে যে তাকিয়ে দেখে, আর নাই পৃথিবী, নাই দেশ নাই, কিন্তু সে ভাবে। মাটিতে দাঁড়িয়ে যে আকাশের দিকে তাকায়, সে ভাবে চাঁদ সূরজ ওই পর্যন্ত ভাবে। বিভিন্ন ধর্মীয় গুরুরা যখন বলে না, তুমি মরে যাবা, তোমাকে সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে, তখন তোমাকে হিসাব দিতে হবে। তাহলে সৃষ্টিকর্তার কাছে যে আজকে সুদখোররা, ঘুষখোররা, খনিরা, যুদ্ধবাজরা, তার কি জবাব দেবে? এবং সর্বপ্রকার কুলাক ধনীরা কী জবাব দেবে? আর শ্রমিক কৃষক, তারা মৃত্যুর পরে যে কী জবাব দেবে? এবং সৃষ্টিকর্তা শ্রমিক কৃষককে জিজ্ঞাসা করবে, তোমাকে কৃষক বানিয়েছিলাম, তুমি কি করে আসছো? সে তো বলবে, আমি ধান চাষ করতাম, আমি কিষাণ বেচতাম, কিষাণ বেচে খেতাম, আমি আবার কী করব? কিষাণ বেচেই আমার জীবন চলেছে, ছেলে মেয়ে পড়াতে পারেনি, চিকিৎসা দিতে পারেনি, বউ মারা গেছে। সে এইটাই বলবে। একজন সুদখোর কী বলবে? একজন ঘুষখোর কী বলবে? একজন জেনারেল কী বলবে? সাম্রাজ্যবাদী রাষ্ট্রপতিরা কী বলবে? ওবামা কী বলবে? ট্রাম্প কী বলবে? চীনের নেতারা কী বলবে? কথাটা আমার যদিও রিপিট হয়ে গেল। এখন সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হলে মৌলভী সাহেবদের এই কথাটা ক্লিয়ার করতে হবে। তুমি কোথায় পেলে? মৃত্যুর পরে আমাকে সৃষ্টিকর্তার সামনে দিয়ে জবাব দিতে হবে। ব্রাহ্মণদেরকে বলতে হবে, তুমি কোথায় পেলে? পাদ্রীদের যে প্রশ্ন করতে হবে, মৃত্যুর পরে এই হবে, তুমি কোথায় পেয়েছ? বলতে হবে, তাকে প্রমাণ করায় দিতে হবে। আর আমি সমাজতান্ত্রিক বৈজ্ঞানিক ব্যবস্থার যে কথাগুলো বলছি, এটা আমি ওই ধরনের সৃষ্টিকর্তার সামনে যে আমাকে জবাবদিহি করতে হবে না, আমাকে জবাবদিহি করতে হবে সমাজতান্ত্রিক ব্যবস্থায় শ্রমিকদের কাজের হিসাব দিতে হবে গভর্নমেন্টকে। সকল কর্মকারীদের কাজের হিসাব দিতে হবে সরকারকে, সরকার সেটা দেখবে। শ্রেণীহীন সমাজের থেকে ধারণা আমারও আছে, তাই আমি বুঝি অপকর্মের একটা হবে, বিচার হবে। কিন্তু কমিউনিজমে তো অপকর্মের স্থান নেই। কমিউনিজমে তো অপকর্ম এই শব্দটাকে জানবেও না। কমিউনিজম সমাজে স্কুল কলেজে দুর্নীতি কথাটা পড়বেও না। কমিউনিজম সমাজ ব্যবস্থায় ঘুষ, দুর্নীতি, রাহাজানি, দর্শন, এই শব্দগুলো কোনো বইপত্রেই থাকবে না, কাজে এগুলো জানবে না। তো থ্যাংক ইউ। দ্বিতীয় পর্ব, নীতি নৈতিকতার ধারাবাহিক দ্বিতীয় পর্ব এখানে শেষ। থ্যাংক ইউ।